বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিকদের কি মেনলি মে দিবসের আলোচনাতে আনা হয় যারা গার্মেন্টসে চাকরি করেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশের শ্রমিকদের ভিতরে সবচেয়ে ভালো অবস্থায় আছে পোশাক শিল্পের শ্রমিকরা। কারণ এই শিল্পের সাথে বিদেশিরা জড়িত আছে, পশ্চিমারা জড়িত আছে। তাদের অধিকারের প্রশ্ন, তাদের ন্যূনতম মজুরির প্রশ্ন, তাদের ভালো কাজের পরিবেশের প্রশ্ন, এগুলো বিভিন্ন পর্যায়ে যথেষ্ট তারা মনিটর করে। অ্যালায়েন্স আছে, তারপরে হচ্ছে আপনার আরো কিছু সংগঠন আছে যাদের মাধ্যমে তারা এই বিষয়গুলো দেখভাল করে। কিন্তু এই জনগোষ্ঠীর বাইরেও এটা সত্য যে এটা সবচেয়ে বড় সংখ্যা। ধরেন 5 মিলিয়ন প্লাস, 50-60 লক্ষ শ্রমিক, এবং মোস্টলি হচ্ছে নারী। তারা এখানে কাজ করছেন এবং খুব প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসছেন, সংসার চালাচ্ছেন, বাবা মাকে টাকা পয়সা দিচ্ছেন, এবং কেউ কেউ আছেন যে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম ধরেও এখানে একই শিল্পে কাজ করছেন। কিন্তু আমরা মনে করছি যে আমাদের আরো যারা শ্রমিক আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন, এই শ্রমিকদের নিয়েও আলোচনাটা হওয়া দরকার। তাদেরকে সংগঠিত করা এবং তাদের কষ্টের কথাগুলো কিভাবে তুলে নিয়ে আসা যায়। যেমন ধরেন আমরা যারা শহরে থাকি, আমাদের কাজের বুয়া নামক একটা কাজ আছে। ছুটা বুয়া বলি অথবা বাধা বুয়া বলি অথবা একদম ফিক্স কাজ করে দিয়ে যায়, এরকম একটা বিশাল বুয়া শ্রেণী আছে। বুয়াটা যদিও ঢাকায় খুব নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা কিন্তু বোনকে যেমন বুয়া বলি, দাদি এবং নানিকে কিন্তু বুয়া বলা হয়। যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা জানবেন যে আমাদের, যেমন আমার মাকে, আমার সব মামারা কিন্তু বুয়া বলে, বড় বুয়া। আমরা আমাদের দাদি নানিকে বুয়া বলেছি। তো এই যে বিশাল শ্রেণী এবং যারা মোস্টলি হচ্ছে মহিলা, এই শ্রেণীটার কিন্তু কোনো কর্তব্য অথবা দায়িত্ব অথবা তার অধিকার কি ক্ষুণ্ণ হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা নাই। এবং আপনারা প্রায় শুনবেন যে গৃহকর্মী খুন, বিল্ডিং থেকে পড়ে গেছে, দালান থেকে পড়ে গেছে। বাংলাদেশের একজন একটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি পত্রিকার একজন খুবই সিনিয়র সাংবাদিকের চাকরি চলে গেছে। তার বাসা থেকে পরপর 2-3জন গৃহকর্মী খুন হয়েছে, 6 তলা 7 তলা 8 তলা থেকে পড়ে, এবং তারা নির্যাতিত হয়েছে এবং খুনও হয়েছে। এবং এই যে গৃহকর্মীদের একটা বিশাল শ্রেণী আছে, সরকার যদিও 2015-16 সালের দিকে একটা গৃহকর্মীদের নীতিমালা করেছে, কিন্তু এই নীতিমালাটা এনফোর্স কে করবে এই দায়িত্ব রাষ্ট্র কাউকে দেয়নি। তাহলে আমি একটা নীতিমালা করলাম, কিন্তু নীতিমালা যদি না মানা হয় অথবা নীতিমালাটা কিভাবে মানানোর ব্যবস্থা করা হবে, এটার চুক্তিটা কিসের ভিত্তিতে হবে, তার শ্রমের মজুরিটা কিসের ভিত্তিতে হবে, থাকলে কি হবে বাসায় যদি রাতে থাকে তার থাকা খাওয়ার যে জায়গাটা, আবার যদি না থাকে এসে কাজ করে চলে যায় তাহলে কি হবে, সেগুলোর পর্যাপ্ত আলোচনা নাই। এটার সাথে দেখলাম যে বিভিন্ন জায়গাতে পুলিশ ইনভলভ হয়। বাংলাদেশে পুলিশ আননেসেসারি, সিভিল ক্রিমিনাল যে কোনো কিছু দেখবেন সে ইনভলভ হয়ে যায়। এখানের যে অধিকারের প্রশ্ন, এটা পুলিশ, থানা পুলিশ কি করবে, এটা তো একটা সিভিল ম্যাটার। এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা এনফোর্সমেন্ট বডি দিতে হবে যে এই নীতিমালাটা কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা হবে, বাস্তবায়ন করা হবে, না মানলে কি কি করা হবে। দ্বিতীয় দেখেন আরেকটা পেশা আমাদের লোকেরা কাজ করে, সেটা হচ্ছে দারোয়ান। আমাদের যারা মানে আবাসিক ভবনগুলো আছে, তারপরে হচ্ছে বাণিজ্যিক ভবন আছে, এই ভবনগুলোতে প্রচুর পরিমাণ দারোয়ান ভাইরা কাজ করে। কোথাও কোথাও মেয়েদেরকেও দেখেছি কমার্শিয়াল স্পেসে। এই দারোয়ানদের দেখবেন, এবং সেটা সংখ্যায় প্রচুর, উদ্ভট কাপড় পরায় তাদেরকে দেখবেন। কাউকে দেখলে সেনাবাহিনীর সদস্য মনে হবে আপনাকে, কাউকে দেখলে বিজিবির সদস্য মনে হবে, কাউকে দেখলে আপনার আনসার মনে হবে, শুধু বন্দুকটা নাই। মানে আজব আজব কাপড় পরা যায়। মানে মালিকরাও কি পরিমাণ মূর্খ চিন্তা করেন। ওই ছাত্রলীগের গুন্ডামি করতে করতে, টাকা লুট করতে করতে বাড়িওয়ালা হয়ে গেছে, বুঝেন না? এবার ওই মানে গুন্ডামি করা লোকদের তো মাথায় তো ওইটাই আসে। ও হলো ওই খাকি পোশাকের ভিতরে দেখে যে এটা হলো আমার বডিগার্ড, ও হলো ওইরকম চিন্তা করে আর কি। তো এই যে বিশাল দারোয়ান শ্রেণী আছে, এই মানুষগুলোর কোনো প্ল্যাটফর্ম নাই, এবং সেটা লক্ষ লক্ষ বাংলাদেশে। তাদের কোনো কর্মঘণ্টা নাই। আপনি সকালেও গিয়ে দেখবেন ওই বুড়া চাচা ওখানে বসে আছে, বিকালবেলাও দেখবেন উনি বসে আছে, রাতের বেলাও দেখবেন বসে আছে। যদিও বিল্ডিং এর সামনে লেখা আছে 11টার সময় গেট বন্ধ হবে, কিন্তু দেখবেন যে এই মানুষটা 2টার সময় দরজা খুলতে হয়, তার ঘুমানোর কোনো ঘন্টা নাই।
তার কোনো ছুটি নাই, সপ্তাহেও ছুটি নাই, উৎসব ঈদ আনন্দ কোথাও তার ছুটি নাই। তাহলে এই বিশাল জনগোষ্ঠীর এই যে দারোয়ান ভাই বোন যাদেরকে বলছি, তাদেরও কোনো প্ল্যাটফর্ম নাই। ঈদের সময়, ঈদের কয়েকদিন আগে দেখলেন যে শাহজাদপুরে একজন এটিএম বুথে কাজ করেছে একজন দারোয়ান, খুন হয়েছে। এখনো পুলিশ যাকে ধরেছে নিশ্চিত না সে আসলে খুন করেছে কিনা। এই আর একটা শ্রেণী যার কোনো প্ল্যাটফর্ম নাই। তৃতীয়ত দেখবেন বছর ঘুরে ঘুরে এই আন্দোলনটা আসে, সেটা হলো আমাদের চা শ্রমিকদের দাবি। তারা প্রতিদিন কত টাকা পাবে? তারা 300 টাকা দিনের মজুরির জন্য আন্দোলন করতেছে। সরকার এটাকে 150 টাকা থেকে 160 টাকা করে, 170 টাকা করে, 3 দিন 4 দিন আন্দোলন করা লাগবে। এবং এটা জানেন, এরা হলো বন্ডেজ লেবার। এরা মানে বংশ পরম্পরায় শত শত বছর ধরেই এদের বাবা মা দাদা দাদি ছেলে মেয়ে নাতি নাতনি সবাই এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই চা পাতা তোলে। মানে একদম কৃতদাসের জীবনযাপন করছে। এদের মধ্য থেকে শিক্ষা দীক্ষা আলোচনায় আসার কোনো নামান্তর নাই। চতুর্থ দেখবেন যে একটা ভাসমান শ্রেণী আছে। সকালবেলা যদি আপনারা ফজরের পরে রাস্তায় ওঠেন, দেখবেন কাঁচি কোদাল এইটা সেটা শাবল টাবল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে 5 জন 7 জন 10 জন দাঁড়ায় আছে। ট্রাকে আসে, এসে তাদেরকে দিনের চুক্তি করে উঠায় নিয়ে যায় ট্রাকে, দেখবেন। আবার রাতের বেলা 7টা 8টা 10টার সময় নামায় দিয়ে যায়। ইটের ভাটায় কাজ করে, মাটি কাটে। নির্মাণ শ্রমিক হাজারে হাজারে লাখে লাখে বাংলাদেশের নির্মাণ শ্রমিক আছে যারা বিল্ডিং তৈরি করছে, দালান তৈরি করছে। প্রায় দেখবেন 3 তলা থেকে 6 তলা থেকে 7 তলা থেকে 9 তলা থেকে পড়ে মারা গেছে। এই মানুষগুলোর কোনো ভয়েস নাই, কোনো কথা নেই, কোনো আচারিক যে অধিকারগুলো থাকার কথা সেগুলো নাই। তো আমাদের মোদ্দা কথা হচ্ছে যে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার নিয়ে আমরা যেভাবে কথা বলছি, আমাদের যে অন্য শ্রমিক যারা আছেন, যারা প্রতিদিন আয় করে প্রতিদিন খান, সেই শ্রমিকদের অধিকার ন্যায্যতা পাওয়া না পাওয়া নিয়ে একটা লড়াই করতে হবে। এই জন্য এবি পার্টির পক্ষ থেকে আমরা দাবি করেছি বরাবর তাদেরকে মাসে ন্যূনতম $250 পেমেন্ট দিতে হবে। $250 কেন বলছি? কারণ টাকাটা খুবই ভাসমান। আজকে টাকা যেটা ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে 2009 সালে, তখন যে 1 লক্ষ টাকা ছিল, এই 1 লক্ষ টাকাটা এখন শূন্য হয়ে গেছে। এই টাকাটা ব্যাংকে থাকতে থাকতে শূন্য হয়ে গেছে। তো বাংলাদেশের এই টাকার মানের অবস্থা খুবই খারাপ। তাই আমরা ডলারের কথা বলছি, এবং এই ডলারের টাকাটা প্রতি 3 মাস 6 মাস পর পরে টাকাতে রূপান্তর করে দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেন শ্রমিকরা ন্যায্য মূল্যটা পায়। তারা যেন ন্যূনতম ভাবে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে খেয়ে বেঁচে থাকতে পারে। এবং এই একই দাবিটা অন্যান্য শ্রমিক যারা আছেন, যারা কষ্ট করে জীবনযাপন করেন, আমাদের বুয়ার কাজ করেন, আমাদের দালানগুলো পাহারা দেন, ক্যাজুয়াল লেবার যারা আছে, তাদেরকেও দিতে হবে। আর একটা যেটা গুরুতর দাবি, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট যেটা আছে। রাষ্ট্রের একটা সামাজিক কল্যাণ ভাতা আছে। ধরেন বিভিন্ন ভাতা আমাদের এখানে ধরেন প্রায় 19-20 রকমের ভাতা আছে। এগুলোকে একটা করে একটা ইউনিভার্সাল ভাতায় নিয়ে আসা দরকার। মুক্তিযোদ্ধা ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হাবিজাবি, এরকম বহু ধরনের, কাবি খাত, গম, এগুলোর অধিকাংশ হচ্ছে লুটপাট হয়ে যায়। 70 থেকে 80% টাকা লুটপাট হয়ে যায়। অতএব এটাকে একটা ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমের মধ্যে নিয়ে এসে বাংলাদেশের শ্রমিকদেরকে টাকাটা কিভাবে ডাইরেক্টলি দেওয়া যায়, সাবসিডাইজ করা যায়, যেন সে নিজের পণ্যটা কিনে খেতে পারে। তাকে টিসিবি ট্রাকের পিছনে যেন দাঁড়াতে না হয়। মাস শেষে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তার টাকা দিয়ে তার পছন্দ মতো দোকান থেকে সে একটা পণ্য কিনে খাবে। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার ইশতেহারে যেটা লেখা ছিল, ঘোষণাপত্রে, সেই মর্যাদার কথা। আমরা এই দাবিগুলো করছি, দাবিগুলো বারবার করছি এবং আবারও করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।